বাবা আমি যাই, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এমনিতেই কথায় কথায় অনেক দেরি হয়ে গেছে। বাবা আমি আসছি তোমার ওষুধ নিয়ে। হ্যাঁ দাঁড়াও। ওদের দুজনের ভালোবাসার সূত্র ধরে আমাদের এতদিনকার শত্রুতাটা আমি মুছে ফেলতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি সমস্ত সর্বনাশের মূল। তুমি ভুল করছো বাবা। তুমি নিজের অজান্তে বিষ বৃক্ষের যে চারাটা পুঁতেছিলে সেটা মহিরু হয়ে ওঠার আগেই আমি তার গোড়াটা কেটে ফেলেছি। এ আপনি কি বলছেন দাদা? হেডলাইনের আর যা কিছু উন্নতি, তাতে বিক্রমদার অবদান অস্বীকার করা মানে নিজেদের অকৃতজ্ঞ প্রমাণ করা। তো কি করতে হবে? তোমার বিক্রমদার পায়ে পড়ে কৃতজ্ঞতার ঋণ শোধ করতে হবে? কৃতজ্ঞতার ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না, সেটা আজীবন মনে রাখতে হয়। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বিক্রম করেছেটা কি? চিরটা কাল প্র্যাকটিক্যালি তোমার আশ্রয় বড় হয়ে উঠেছে, আর তুমি নিজের হাতে করে ওকে বিজনেস শিখিয়েছো। আর একটা কাজ তুমি করছো, তোমার স্নেহের ভাড়াটা একেবারে উজাড় করে দিয়েছো ওর প্রতি, আর আমার প্রতি কি জুটেছে? হ্যাঁ শূন্য। ক্ষোভটা তো সেইখানে। সেই ক্ষোভের আগুনে যে তুমি ঝলসে যাচ্ছ সেটাকে আমি বুঝি না। কিন্তু আচ্ছা, একটি বারের জন্য কি তোমার মনে হয় না যে তুমি থাকতেও আমি কেন আমার স্নেহের ভাড়ার একেবারে বিক্রমকে উজাড় করে দিলাম? থাক থাক কাকাবাবু, আপনি এত উত্তেজিত হবেন না, ডাক্তারের বারণ আছে। আমি অযথা উত্তেজিত হইনি, একেবারেই উত্তেজিত হইনি। আমি খালি ভাবছি এরকম কুলাঙ্গার ছেলের বাপ হয়ে বেঁচে থাকার চেয়ে তাড়াতাড়ি মৃত্যু অনেক 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 ভালো। মৃত্যুটা কি তোমার স্নেহের বিক্রম নাকি যে ডাকবে আর জি হুজুর বলে সে হাজির হয়ে যাবে? Get out! I say you just get out! বিক্রম, একে ঘরের বাইরে বন্ধ করে দাও। না। বাইরে বার করে দাও। না, কোনো দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। বিক্রমকে নিয়ে তোমার এই আধিক্যতা আর সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এত স্পর্ধা, যে হেডলাইনকে আমি তিল তিল করে বড় করে তুলেছিলাম তাকে ভাগ করেও তার শান্তি নেই, তার শান্তি নেই, কিছুতেই তার শান্তি নেই। না না, আজ ওর এত বড় সাহস যে আমার সামনে দাঁড়িয়েও আমাকে চোখ রাঙিয়ে গেল। না না, ওকে 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 আমি ত্যায্য করবো, ওকে আমি ত্যায্য করবো। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। তাকে তোমায় দেখতে হবে, তাকে তোমায় রক্ষা করতে হবে, বিশেষ করে রাজের ক্ষোভ থেকে, ত্রাস থেকে। তাকে রক্ষা করবে। তুমি 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 আমাকে একটু কথা দাও বিক্রম, যে এটা এটা তোমার গুরু দক্ষিণা, আর এই গুরু দক্ষিণা তুমি আমাকে দেবে। আমাকে একটা কথা দাও। আপনি শান্ত হন কাকাবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে আছি মহাশয় তার কোনো ক্ষতি হবে না। আপনি শান্ত। আমি বাঁচলে, আমি বাঁচলে, আমি বাঁচলে, আমি বাঁচলে। বাবা বাবা কি হয়েছে? কি আবার হবে? তোমার ওষুধ নাও, ধরো। ও হ্যাঁ, বাবা কি হয়েছে? কি এত ভাবছো তুমি? কই কিছু ভাবছি না তো। কিছু ভাবছো না বললেই হলো। আমি দেখছি তুমি ভাবনায় একেবারে তলিয়ে আছো। ঠিক আছে, বলতে না চাইলে বলো না। রানী, কি হলো বাবা? তুই গানটা জানিস? তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। সর্বনাশ, এই গানটা আমি কি করে জানবো? এই গানটা আমি কোনোদিন শুনিনি। একজন জানতো, চলে গেছে, বড় অসময়ে চলে গেল। ঈশা প্লিজ, আমার খুব ক্লান্ত লাগছে আজকে। তোমার যা বলার আছে কালকে সকালে বলো, ভাল লাগছে। শুনুন প্লিজ, তুমি যদি
সবসময় অফিস থেকে বাড়ি ফিরে আমায় দেখে এত ক্লান্ত হয়ে পড়ো, তাহলে তো তোমাকে কোনো কথাই বলা যাবে না। দেখো, তোমার কথা মানেই তো হচ্ছে খালি বাড়ির ঝগড়া ঝামেলা, রানী এই করেছে রানী ওই করেছে। আমার ভালো লাগে না শুনতে এসব। সৌম্য, আমার আজকের কথাটা রানীকে নিয়েই, কিন্তু তার মধ্যে কোনো ঝগড়া ঝামেলা নেই। বাবা, তাই নাকি? বিয়ের পর থেকে প্রথমবার তোমার মুখে একটা নতুন কথা শুনলাম। ঠিক আছে, বলো কি হয়েছে? রানীর ক্যান্সার হয়েছে। বাবা ডাক্তারের সাথে কথা বলছিলেন, আমি ওভারহিয়ার করেছি। আমি তো জানি সেটা বাবা জানেন না। শুনলাম সবকটা রিপোর্ট নাকি এখনো পাওয়া যায়নি, তবে ডাক্তাররা সাসপেক্ট করছে যে ওর ক্যান্সার। খুব খারাপ লাগছে সৌম্য, বিশ্বাস করো, খুব খারাপ লাগছে আমার। দেখো, দুটো মানুষ একসঙ্গে থাকলে ছোটখাটো ঝগড়াঝাটি ঝামেলা সেগুলো তো হয়, বলো, কিন্তু চোখের সামনে একটা মানুষ এভাবে শেষ হয়ে যাবে, আমি কিছুতেই, খুব কষ্ট হচ্ছে খুব আমার। রানী জানে? এখনো জানে না বোধহয়। তাহলে কাউকে বলার দরকার নেই। কোথায় যাচ্ছ তুমি? বাবার কাছে। আমাকে জানতে হবে যে রানীর এই রোগটা কত দূর গড়িয়েছে। বাবা, কি রে? রানীর কি হয়েছে? রানীর কি হয়েছে? রানীর কিছু হয়নি তো, কিছু হয়নি। কিচ্ছু হয়নি? তাহলে যে বোন ম্যারো টেস্ট করার কথা শুনছি। রানীর বোন ম্যারো টেস্ট তুই কার কাছে শুনলি? এশার কাছে। খবরটা সত্যি? এত বড় একটা খবর তুমি একা একা বয়ে বেড়াচ্ছ? অ্যাটলিস্ট আমার সঙ্গে শেয়ার করতে পারতে। কি হতো? তাতে কি আমাদের লাভের ভাগটা বাড়তো? আমাদের এই কষ্ট, রানীর কষ্ট কিছুটা লাভ হতো? বল না, বল তুই, বল না, বল।
প্রস্তুত থাকবো। দেখো রানী এতদিন সবাইকার বিপদে সবাইকার সমস্যায় ঝাঁপিয়ে পড়েছে একা। আমরা রানীকে কিছুতেই ভেঙে পড়তে দেব না। বাবা বাবা আমরা সবাই এমন একটা চক্রব্যূহ তৈরি করবো না, মৃত্যু সেটাকে ভেদ করতে পারবে না। মৃত্যু রানীকে ছুতে পারবে না বাবা, কিছুতেই ছুতে পারবে না। হ্যালো, রিজু বলছি সাথী। বল, আমি কি বলবো, বলবে তো তুমি? কি শুনতে চাইছো? বুঝতে পারছো না কি শুনতে চাইছি? এই যে তুমি আমাকে তোমার জীবন থেকে মুছে ফেলার যে সিদ্ধান্তটা নিয়েছো, সেটা কি স্বেচ্ছায় নাকি কারোর মদত আছে? তুমি আজ বড্ড রেগে রয়েছো রিজু। আমার রাগটা কি অযৌক্তিক সাথী? আমার বাবা চৌধুরী পরিবারে গেলেন আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে, আর তাকে ফিরিয়ে দেওয়া হলো কিনা আমরা ষড়যন্ত্র করছি এই কথাটা বলে। এটা কি শুধুমাত্র আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য, নাকি নাকি সত্যি আমায় বিয়ে করতে চাও না? কোনটা বলো? আমি কিচ্ছু জানি না রিজু, কিচ্ছু জানি না। শ্যাওলার মতো ভাসতে ভাসতে চলেছি। কোথায় যাব, কোথায় গিয়ে ঠেকবো, পরিণতি কি হবে, আমি সব কিচ্ছু জানি না রিজু, কিচ্ছু জানি না। ওরে বাবা, কিচ্ছু জানতে হবে না তোমাকে, কিচ্ছু বুঝতে হবে। আমি তো বলেছি যে আমি তোমার সব দায়িত্ব নেব, তাও তুমি আমায় ভরসা করতে পারছো না। এভাবে বলো না রিজু, এভাবে বলো না। আমার একটু সময় চাই রিজু, একটু সময় দাও আমাকে। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, প্লিজ রিজু, ভুল বোঝো না আমাকে, প্লিজ। না 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 না, তোর একা কোর্টে যাওয়া কিছুতেই চলবে না। এ তো আচ্ছা মুশকিল। আচ্ছা বাবা, একদিন বিপদ ঘটেছে বলে কি রোজ রোজই বিপদ ঘটবে বলো? একদিন দুদিনের কথা নয়, আমি বলে দিলাম তোর একা কোর্টে যাওয়া চলবে না। আমি তোর সঙ্গে যাব, বাস। কেন বাবা, রানীর দেহরক্ষী হিসেবে তোমাকেই কোর্টে যেতে হবে? রানীর তো প্রচুর সাঙ্গপাঙ্গ আছে, তারাই সঙ্গে যাক না। নাকি বিপদের গন্ধ পেয়ে তারা গর্তে মুখ লুকিয়েছে? কেউ গর্তে গিয়ে মুখ লুকোয়নি বর্দি, কারণ তুমি যাদের আমার সাঙ্গপাঙ্গ বলছো তারা সবাই আমাকে খুব ভালোবাসে, আমার ভালো চায়। এই যেমন তুমি বাবাকেই দেখো না, বাবার চেয়ে বড় সঙ্গী আমার তো আর কেউ নেই। বাবা আমাকে এতটাই ভালোবাসেন যে নিজের অসুস্থতাকে পাত্তা না দিয়ে উনি আমার সঙ্গে কোর্টে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বেশ করেছে। না, বেশ করনি বাবা, বেশ মানে তো ভালো, কিন্তু রানীর প্ররোচনায় তুমি একটার পর একটা যে কাজগুলো করে যাচ্ছ তাকে ভালো বলে দাবি করতে পারো না। তাছাড়া সামান্য একটা ড্রাইভারের মৃত্যু রহস্য উদ্ধার করতে তুমি কোর্টে ছুটে যাচ্ছ, এটা তোমার শোভা পায় না। তাছাড়া এতে তোমার সম্মানও হানি হয়। তোর কাছে যতীন সামান্য ড্রাইভার হলেও আমার কাছে কিন্তু ও অনেকখানি। 1-8 বছর না, কতদিন আমার গাড়িও চালালো। খুব ছোট্ট বয়সে ছেলেটা আমার কাছে এসেছিল, তোর মনে নেই? মনে আছে বাবা, সব মনে আছে, কিন্তু তার সঙ্গে এটাও ভুলতে পারি না যে যতীনের মৃত্যুর কারণ ও লোভ। লোভ করে অনেকগুলো টাকা যতীন রাঘব ব্যানার্জির কাছ থেকে নিয়েছিল, কিন্তু ওর দুর্ভাগ্য যে ওই টাকাটাও হজম করতে পারল না। নিজের দোষেই যতীন মরেছে বলে যতীনের ওপর আমার এক ফোঁটাও সমবেদনা নেই, এক ফোঁটাও না। নেকুচি করেছে তোর সমবেদনা। তোর সমবেদনা কেউ ধার ধারে না, আর আমি যেটা ভালো মনে করবো, ন্যায্য মনে করবো, যা সেটাই করবো, কারোর কথা আমি শুনবো না। এই তুই
আছে রানী, বাবাকে এতটা হাত কি করে করলি বলতো? জাদু টাদু জানিস নাকি? না বর্দি, আমি কোনো জাদু জানি না। আমি শুধু জানি সবাইকে ভালোবাসতে, এছাড়া আমার আর কোনো ক্ষমতাই নেই। খালি বড় বড় লেকচার, সবাইকে ভালোবাসতে জানি। কি আশ্চর্য ব্যাপার, আপনি বারবার আমাকে এক প্রশ্ন করছেন কেন? আমি তো আপনাকে বলেছি সেদিনকে সৌম্যকে গাড়ি থেকে নামিয়ে আনার পেছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। একটা জরুরি ফোন এসেছিল, সেই জন্য সৌম্য নেমে এসেছে। মিস্টার ব্যানার্জি, সেদিন রাত্রিরে যে রানীকে ডিনারে আপনারা নিমন্ত্রণ করেছিলেন, আই মিন ওয়াজ ইট এনি স্পেশাল ওকেশন? মানে বাড়িতে কোনো কারো জন্মদিন, বিবাহ বার্ষিকী এই ধরনের কোনো অনুষ্ঠান ছিল কি? না, কোনো অনুষ্ঠান ছিল না, এমনি এমনি ডেকেছিলাম। ও, কোনো অনুষ্ঠান নয়, কিছু নয়, এমনি রানীকে ডেকে বসলেন? আমার লার্নেড ফ্রেন্ডের প্রশ্ন শুনে মনে হচ্ছে যে উনি গিভ অ্যান্ড টেক অর্থাৎ দেওয়া নেওয়ার আদর্শে অনুপ্রাণিত। নিমন্ত্রিতকে খালি হাতে আসা চলবে না, অনুষ্ঠানের অজুহাতে তাকে উপহার নিয়ে আসতে হবে, তবেই তার কপালে ভালো মন্দ জুটবে। সে বন্ধু বান্ধবী হোক আর নিকটাত্মীয়ই হোক, বিনা অনুষ্ঠানে কাউকে হঠাৎ করে ডাকা চলবে না। অর্ডার অর্ডার অর্ডার, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ, ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড আমাকে যে বিদ্রুপটা করলেন, সেটা তার মক্কেলদের বাঁচানোর একটা উপায় মাত্র। কোনো অনুষ্ঠান ছাড়া কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করা যায় না, এ কথা আমি বলিনি। রাঘব ব্যানার্জি এবং রীতা ব্যানার্জির সাথে রানী চৌধুরীর যে তিক্ত সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ওপর ভিত্তি করে অযথা ডিনারে তাদের নেমন্তন্ন করে বসলেন, এ কথা কিন্তু মেনে নেওয়া যায় না। তাছাড়া ইওর অনার, ডিনারের পর তাদের মেয়ে এশাকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি এবং জামাইকেও একটি অজুহাতে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। কারণ একটাই ইওর অনার, রাস্তা পরিষ্কার, কাটা ফাঁকা। ইওর অনার, ইন্সপেক্টর এ চৌধুরী তার সাক্ষ্যদানে জানিয়েছেন যে গাড়ির ব্রেক নিপুণ হাতে কাটা হয়েছিল। অবশ্য টেকনিক্যাল রিপোর্টটা উনি জমা দিতে পারেননি, কিন্তু তা থেকে আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তারা এই কাজটি করেছিলেন। যতীনকে মোটা টাকার বিনিময়ে কিনে নেওয়া হয়েছিল, ইয়েস ইওর অনার, এবং সেটা আমরা জানতে পারি তার স্ত্রী পুষ্পর জবানি থেকে। যতীন মৃত্যুশয্যায় অনুশোচনায় জর্জরিত হয়ে সে কথা রানীর কাছে অকপটে স্বীকার করেছে। দ্যাটস অল ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ডের যদি আর কোনো সাক্ষী পেশ করা না থাকে, তাহলে আমি ওনার সম্মতি নিয়ে এই মামলার শেষ সাক্ষীকে এখানে হাজির করতে চাই, যাতে প্রমাণ হবে যে যতীন সান্যালের মৃত্যু রহস্য কোনো ষড়যন্ত্র ছিল না। আপনার সাক্ষীর নাম কি? শ্রীমতী পুষ্প সান্যাল। আদালত পুষ্প সান্যালকে সাক্ষীর কাঠ করে দাঁড়াবার জন্য নির্দেশ দিচ্ছে। পোস্টমর্টম রিপোর্টে জানা গেছে যে যতীন আফিং খেয়েছিল। আপনি মহামান্য আদালতের সামনে কি একটু বলবেন যে যতীনের সেই নেশার মাত্রা ঠিক কতটা ছিল?